এবার আমরা এই যে দেখতে পাচ্ছি এইটা হচ্ছে দীনবন্ধু মিত্র, এটা হচ্ছে দীনবন্ধু মিত্রের জন্মভিটা, এই যে হ্যাঁ জন্মস্থান বলি, এই যে সেটা আমরা একটু ঘুরে ঘুরে দেখাচ্ছি। এই যে পিছনেই রয়েছে দীনবন্ধু মিত্রের মূর্তি, দেখাই যাচ্ছে ওনার জন্ম মৃত্যু সাল তারিখ আরো অনেক কিছুই লেখা আছে ওখানে, দেখতেই পাচ্ছেন আপনারা। এবং লেখা রয়েছে জন্ম মৃত্যু, তারপরে 10ই এপ্রিল 1829 সাল আর মৃত্যু 1 নভেম্বর 1873, পয়লা নভেম্বর, পয়লা নভেম্বর, এরা 1 নভেম্বর 1873। আচ্ছা, সেটা আপনারা দেখতে পাচ্ছেন যে আবক্ষ মূর্তিটা রয়েছে। এবার বাড়িগুলো হ্যাঁ, একটু এই যে পিছনে রয়েছে একটি বাড়ি, অনেক পুরানো বাড়ি, আপনারা দেখেও বুঝতে পারছেন স্ট্রাকচারটা প্রায় ধ্বংস। সালটা কত? জন্ম সাল হচ্ছে 1829 সাল জন্ম, মানে ভাবা যায় সে 1800 সালে বাড়ি আজও টিকে আছে, এটাই তো একটা বড় ব্যাপার। তাও বাড়ি তো একটু সংরক্ষণেরও দরকার হয় না? হ্যাঁ, এরকম বাড়ি একটু সংরক্ষণেরও দরকার হয়। এই পিছনেই দেখতে পাচ্ছেন কি অবস্থা, বাড়ি আজও টিকে আছে। তাও আপনারা একটু ভাবুন কি 200 বছর আগের বাড়ি এখন টিকে আছে। সরকারকে ব্যবস্থা অবশ্যই নেওয়া দরকার, মানে এত সুন্দর অবস্থায় রয়েছে, একে যদি মানে এত পুরানো জায়গা আর এত সুন্দর অবস্থায় রয়েছে, অবশ্যই বলতে কি মানে ভগ্ন অবস্থায় রয়েছে। হ্যাঁ, ভগ্ন অবস্থায়, মানে এখনো পুরোপুরি নষ্ট হয়নি, এটাকে এখনো রিপেয়ার করা যায় এমন অবস্থায় রয়েছে। আমার তো ইচ্ছে সরকার এটাকে রিপেয়ার করুক আর ভালো করে তৈরি করুক। সুপ্রিয় দর্শক মন্ডলী, আজকে আমরা আপনাদেরকে নিয়ে এসেছি প্রখ্যাত নাট্যকার দীনবন্ধু মিত্রের বাড়িতে। দেখুন, একেবারে ভগ্ন স্তূপের মতন পড়ে রয়েছে। আমার একটা হেরিটেজ বিল্ডিং হওয়া উচিত, তাই না? প্রখ্যাত নাট্যকার, নীলদর্পণ নাটকের রচয়িতা দীনবন্ধু মিত্রের বাড়ি, মানে এই বাড়িটাকে যদি আমরা সংরক্ষিত করতে পারতাম, উত্তরপুরুষ যারা গল্প শোনে যে দীনবন্ধু মিত্র এত বড় একটা নাটক লিখেছে এবং নীলকর সাহেবদের বিরুদ্ধে তিনি গর্জে উঠেছিলেন, নীলদর্পণ নাটক লিখেছিলেন, এবং তার নাটকের সৌজন্যেই এই পশ্চিমবাংলা নয়, শুধু বাংলা, অবিভক্ত বাংলা, মানে যে সময়কার কথা বলছি, তখন অবিভক্ত ভারতবর্ষ ছিল। তাহলে অবিভক্ত ভারতবর্ষে যেখানে যেখানে নীল চাষ হতো, তামাম ভারতবর্ষের সমগ্র নীল চাষ বন্ধ করে দিয়েছিল একটা মাত্র নাটক। কি নাটক? নীলদর্পণ নাটক। সেই নীলদর্পণ নাটকের রচয়িতা যিনি, সেই দীনবন্ধু মিত্রের বাড়ি কি জরাজীর্ণ অবস্থায় পড়ে রয়েছে একটু দেখুন। এ দাবি অনেককাল আগেও আমি শুনেছি, নানা জায়গায় মিডিয়া থেকেও দেখেছি, শুধু বলাই সার। পারতপক্ষে আমি যে এই জঙ্গলের মধ্যে যাব সেটা বলে বোঝাতে পারবো না, জানি না এখানে জোক আছে কিনা। এখানে বাড়িটা তো একেবারে ভিতরের অবস্থা আরো করুন, বেদনাদায়ক অবস্থায় রয়েছে। এখানে হয়তো একটা সময় ছিল এখানে, তাই না? একেবারে বুনো কচু যেটা ঘরের ভিতর দিয়ে হয়ে গেছে। দেখুন কি করে বোঝাবো যে এত বড় একজন নাট্যকারের বাড়ি, আর চামচিকে, বাদুর আর শিয়াল তাদের আস্তানা হয়ে গেছে। তবে এটা আমাদের দাবি থাকবে উপযুক্ত কর্তৃপক্ষ যারা রয়েছে তাদের কাছে। এটা খুবই মানে অবাক করার কথা, বিস্ময়জনক কথা কি নীল গাছ বেঁচে আছে, বেঁচে আছে। তেমন কথা যদি আমি নেতাজি সুভাষচন্দ্র বসুকে এখন দেখি, কেউ বিশ্বাস করতে পারবে বেঁচে আছে? তেমনি ভারতবর্ষে কিন্তু অধিকাংশ কেউই জানে না নীল গাছ এখনো ভারতবর্ষে আছে। আমিও জানতাম না, আমার মনে হয়েছিল নাকি নীল গাছ অনেক আগে বিলুপ্ত, অনেক আগে এক্সটিংক্ট হয়ে গেছে, কিন্তু আমি জানতে পারলাম যে না, নীল গাছ তো আমার বাড়ির পাশেই নীল গাছ, এত কাছাকাছি নীল গাছ। মানে ভাবতে পারছেন যে নীল গাছের জন্য এত কিছু হলো, সেই নীল গাছ এখনো বেঁচে আছে। হ্যাঁ, আজকে আমরা সেটাও দেখবো। খুবই বিস্ময়কর জিনিস, আমরা খুবই অবাক লাগছে সত্যি সত্যি নীল গাছ এখনো আছে। এই একটা মাত্র গাছের জন্য সারা পশ্চিমবঙ্গ গর্জে উঠেছিল। এই একটা গাছের জন্য কত শত মানুষ মারা গিয়েছিল, এই একটা গাছের জন্য কত কিছু যে হয়ে গেছে তাই ইতিহাস না বলে, তাই না? মানে ওইটা বোঝাতেই আমি একটা গাছ বলছি। এইটাই হচ্ছে নীল গাছ, আপনারা দেখতে পাচ্ছেন এইটাই হচ্ছে নীল গাছ। অনেকটা অন্যান্য যেমন তেঁতুল গাছ, লজ্জাপতি এরকম দেখতে, আসলে এটা আমিও প্রথম নজরে বুঝতে পারিনি। এবার এটাকে চিহ্নিত করার একটা উপায় আছে, ওটা হচ্ছে এই গাছের ফুল, এই গাছের ফুলটা যদি গোলাপি রঙের হয় তাহলে বুঝতে হবে এটা হচ্ছে নীল গাছ আছে। আপনারা যা দর্শক মন্ডলী তারা দেখতেই পাচ্ছেন এখানে অনেক নীল গাছ আছে। নীল গাছ অনেকটা লজ্জাপতির মতোই, কিন্তু আসলে ওটা নীল গাছ। এখানে
আমি বলবো একটা পাতা মানে একটা ডাল ছিঁড়ে একটু দেখাও। তাহলে এখান দিয়ে এই যে হচ্ছে নীল গাছ। একেবারেই লজ্জাপতি গাছ। হ্যাঁ একেবারেই লজ্জাপতি। আমি চাইছিলাম যে কেউ একটা এক ডাল ছিঁড়ে নজরে আনা বুঝতেই যায় পারে যে ডাল। পারা যায় না। হ্যাঁ, যায় না। বাহ, দর্শক মণ্ডলী যারা দেখছেন এইটা হচ্ছে নীল গাছ। নীল গাছের একটা ডাল। হ্যাঁ এটা হচ্ছে নীল গাছের একটা ডাল। আপনার নীল গাছগুলো কোথায়? আর এই যে হচ্ছে নীল গাছ, এখানে সব নীল গাছ। প্রিয় দর্শক মন্ডলী, আজকে যে জন্য এখানে এসেছি, মূলত এসেছি আপনাদেরকে নীল গাছ দেখাবার জন্য। আপনারা দেখুন, এই সেই নীল গাছ, যে নীল গাছ একসময় তামাম ভারতবর্ষ জুড়ে, বিশেষত ভারতবর্ষের একটা প্রভিন্স, আমরা অখণ্ড ভারতবর্ষের কথা যদি বলি, সেই সময়কার এই বাংলা, মানে আমরা যদি সেই সময়কার বঙ্গপ্রদেশের কথা বলি, সেই বঙ্গপ্রদেশে বিদেশি বিভাষী ইংরেজরা একেবারে আগুন জ্বালিয়ে দিয়েছিল। কি দিয়ে? এই নীল গাছ, এই নীল চাষ নিয়ে। আজকে নীল চাষ, নীল গাছ দেখালাম আপনাদেরকে, দীনবন্ধু মিত্রের বাড়ি দেখালাম আপনাদেরকে। আর এই নীল চাষের একটু ইতিহাস জানবেন না, তাই কি হয়? আপনাদের মনে একটা প্রশ্ন জাগবে যে কেন নীল গাছের এত গুরুত্ব ছিল। দেখুন, একটা সময় ব্রিটেনে নীলের রঞ্জক হিসাবে, নীল রঞ্জক হিসাবে কিন্তু ব্যাপক কদর ছিল, ব্যাপক কদর ছিল। আর সেটাই ছিল ইংরেজদের কাছে একটা ব্যবসায়িক দিক। ইংরেজরা কি করেছে, সেই নীলকে নিয়ে ব্যবসা করবার জন্যে এই পশ্চিমবাংলা আজকে যেটা হয়েছে, অখণ্ড বঙ্গপ্রদেশ যদি বলি, সেই সময় যশোর জেলা থেকে শুরু করে, নদিয়া জেলা থেকে শুরু করে, আমাদের এই উত্তর 24 পরগনা সহ বিস্তীর্ণ এলাকা, তারা জোরপূর্বক এখানকার অনিচ্ছুক চাষি যারা নীল চাষ করবে, বলপূর্বক জোর করে তাদেরকে দিয়ে নীল চাষ করিয়েছে। সেই অনিচ্ছুক চাষি যারা নীল চাষ করতে চায়নি, এই সেই নীল চাষ করতে যারা চায়নি, তাদেরকে চাবুক পেটা করেছে, নির্বিচারে অত্যাচার করেছে। এখান থেকে মোল্লারহাটি খুব বেশি দূরে নয়। শোনা যায় যে অনিচ্ছুক চাষি যারা ছিল তাদেরকে বলপূর্বক ধরে নিয়ে গিয়ে সেখানে নাকি দড়িতে ঝুলিয়ে একেবারে জীবন্ত মেরে ফেলা হতো। আর নির্যাতনের কথা কি বলবো, যে সমস্ত চাষিরা এই নীল চাষ করতে রাজি হতো না, তাদেরকে বেধড়ক চাবুক পেটা করা হতো, কখনো কখনো নির্যাতন করতে করতে মেরে ফেলা হতো। এখন আপনাদের মনে একটা প্রশ্ন জাগবে যে কতগুলো ধাপের মধ্য দিয়ে এই নীল চাষ করা হয়। এই যে আমার পিছনে যে নীল গাছ, এই নীল গাছ প্রথমে কেটে নেওয়া হতো। সেটা কেটে নেওয়া যায়। এই নীল গাছ কেটে নেওয়ার পর তাকে জোড়া করা হতো। জোড়া করার পর তাকে জলের মধ্যে দেওয়া হতো পচানোর জন্য। এবার ওইটা যখনই পচে যেত তখন কি করতো, তার উপর দিয়ে একটু পাথর দিত, যাতে কি হয় তার মধ্যে যে রংটা বেরিয়ে যায়। এবার রংটা বেরোলে সবুজ, কিন্তু বানাতে হবে নীল। ওইটা করার জন্য অনেকজন লোক তাকে পা দিয়ে ওটাকে মিক্স করতো। আর একটা সময় কি হতো, এরকম অনেকক্ষণ করতে করতে একটা সময় সেটা নীল রঙে পরিণত হতো। তো এবার যে জল পাওয়া গেল, তার মধ্যে ছিল গাদ। ওই গাদে জল ফেলে দিয়ে ওই যে গাদ সেটাকে বের করে নিয়ে, হ্যাঁ গাদই বলছি, যে গাদ সেটাকে বের করে নিয়ে এসে রোদে শুকানো হতো, আর সেটাই পরে নীলে পরিণত হতো।